আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনেকদিন ধরেই খুব কনফিউজড ছিলাম এবং বিশেষ করে ডক্টর ইউনূসের চেলারা যেভাবে বলছিল স্যারের ৫ বছর ১০ বছর এমনকি ৫০ বছর ক্ষমতায় থাকা উচিত, কিন্তু তারপরে তিনি যখন নির্বাচনের তারিখ ঘোষণা করলেন তখন কনফিউশন হলো যে নির্বাচন কি আদৌ হবে কিনা। তো নির্বাচনটি হওয়ার একটি সম্ভাবনা তৈরি হয়েছে। তো এখন যেটি আলোচনা আছে যে নির্বাচনের পরে কি হবে, ডক্টর ইউনূস কি ক্ষমতা ছেড়ে চলে যাবেন নতুন যারা নির্বাচিত হবেন তাদের ক্ষমতা দিয়ে, নাকি কি করবেন? এই ব্যাপারে কিছু তথ্য আমাদের কাছে এসেছে, আজকে সেটা নিয়ে আলাপ করব। তবে তার আগে এই গতকাল বেসিক্যালি এবং আজকে সারাদিন কয়েকটা ভিডিও ক্লিপ দেখলাম এবং কয়েকটা ফটো কার্ড দেখলাম, পত্রিকায় নিউজও ছেপেছে যে গতকাল আহ, বুধবার ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো 2026, এটি 4 দিন ব্যাপী একটা এক্সপো। এটি হচ্ছে চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্রে। তো গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সেই এক্সপোটা উদ্বোধন করেছেন। সেই এক্সপোতে তিনি কি কি বলেছেন আপনারা হয়তো শুনেছেন। কিছু কথা আমার কাছে খুব আপত্তিকর মনে হচ্ছে, তা একটা ছোট্ট ক্লিপ একটু শোনাই। বাংলাদেশ একটা বিষয়ে পৃথিবীর চ্যাম্পিয়ন এখন, আপনাদের সবার জানা আছে হয়তো, তবু আমি আবার বলবো, পৃথিবীর চ্যাম্পিয়ন কিসে? জালিয়াতি। বহু দেশ আমাদের পাসপোর্ট গ্রহণ করে না, ভিসা জাল, পাসপোর্ট জাল। আপনারা নিশ্চয় পত্রিকায় দেখেছেন আমেরিকান ভিসা জাল। এটা একটা জালিয়াতের কারখানা বানাইছে আমরা। এই যে উনি বললেন যে জালিয়াতিতে বাংলাদেশ পৃথিবীর সেরা কি বিশ্ব চ্যাম্পিয়ন বলা যায়। তা আমি আগেই বলেছিলাম যে যাবার আগে ডক্টর ইউনূস বাংলাদেশটাকে একেবারে ধ্বংসের কিনারে নিয়ে গেছেন এবং এখন কফিনে পেরেক ঠুকতেছেন। এই যে বললেন যে বাংলাদেশ জালিয়াতিতে বিশ্ব সেরা বা পৃথিবীতে চ্যাম্পিয়ন, এইটা বলার মধ্য দিয়ে বাংলাদেশের কি চরম সর্বনাশটা করলেন। কেন বাংলাদেশকে তিনি জালিয়াতিতে চ্যাম্পিয়ন বলছেন? বলছেন বাংলাদেশের পাসপোর্ট জাল হয়, বাংলাদেশের বিভিন্ন দেশের যে ভিসা, এমনকি আমেরিকান ভিসাও জাল হয়। এইটা কি সত্যি? এই যে অ্যালিগেশনটা উনি দিলেন, বাংলাদেশে একসময় গলাকাটা পাসপোর্টের কথা আমরা শুনেছি, সেটা ৮০-র দশকে, ৯০-এর দশকে কিছুটা শুনেছি, কিন্তু এখন যে ডিজিটাল পাসপোর্ট গুলো হচ্ছে একদম সেই মানে একদম অত্যাধুনিক, ওর ভেতরে চিপস থাকে। তো এই পাসপোর্ট গুলো কি গণহারে আহ, জাল হওয়ার সুযোগ আছে বা আদৌ হয়? এরকম হয়তো কালে ভদ্রে একটা হইতে পারে, সেরকম দুই একটা জাল পাসপোর্ট কিন্তু উন্নত বিশ্বের দেশেও হয়, কিন্তু সেটা তো উদাহরণ হইতে পারে না। কিন্তু ডক্টর ইউনূস এমন ভাবে বললেন যে যারা বাংলাদেশে সবুজ পাসপোর্ট ক্যারি করে তারা অধিকাংশই জাল পাসপোর্ট ক্যারি করে। উনি পুরা জাতিকে জালিয়াতির কাঠগড়ায় দাঁড় করালেন। কিন্তু উনি কি, উনি যখন ছোট ছিলেন কিশোর বেলায়, তখন পত্রিকায় বিভিন্ন কুইজ টুইজ ধাঁধা দেওয়া হতো এবং সেগুলোর যারা উত্তর দিত তাদের জন্য পুরস্কার দেওয়া হতো। উনি করতো কি, তখন পত্রিকায় চিঠি লিখতো যে আমি অমুক, আমি সলেমান, আমার ঠিকানা চেঞ্জ হয়েছে, আমি পুরস্কার পাইছি, আপনি আমার এই ঠিকানায় পুরস্কারটা পাঠান বলে নিজের ঠিকানা দিত। মানে অন্যের পুরস্কারটা জালিয়াতি করে তিনি নিজে নিয়ে নিতেন। এটা তিনি ছোটবেলা থেকেই করছেন। এই গল্পটা কিন্তু আমরা বলছি না, এটা উনি নিজের বইয়ে নিজেই লিখেছেন। তো যার শৈশবের শুরু, কৈশোরের শুরুতেই জালিয়াতি, এবং তারপরে দেখেন এই যে ১৭ মাস হলো যে আহ, জোর করে যে অবৈধভাবে প্রধান উপদেষ্টা হয়েছে, এই প্রধান উপদেষ্টা হয়ে কি কি জালিয়াতি করেছে। নিজের যা যা উপকার করা সব করছে, নিজের বিরুদ্ধে মামলা খারিজ করে দিছে, গ্রামীণের ৬৬৬ কোটি টাকা কর মওকুফ করেছে, গ্রামীণের মালিকানা ছিল সরকারের সেটা কমিয়ে 10%-এ নিয়ে আসছে, গ্রামীণের সব ট্যাক্স, গ্রামীণ কিন্তু ব্যাংকিং নিয়ম মেনে চলে, তার ট্যাক্স ২০২৯ পর্যন্ত মাফ করে দিয়েছে, বিশ্ববিদ্যালয়ের অনুমতি নিয়েছে,
মেডিকেল কলেজের অনুমতি নিয়েছে, আদম রপ্তানির লাইসেন্স নিয়েছে, কি নেয় নাই আমি একটা লিস্ট করছি। মানে জালিয়াতির চরম সে নিজে করেছে, এবং সে নিজে একটা জালিয়াত, সে মনে করে তার মতো বাংলাদেশে সবাই জালিয়াত। এবং এই 17 মাসে বাংলাদেশকে, একজন আজকে বলতেছিল যে শেখ হাসিনা বাংলাদেশটাকে সিঙ্গাপুর বানাবে এই চেষ্টা করছিল, তিনি এসে বললেন যে না, সিঙ্গাপুর না, আমরা আমেরিকা হব। তো সবাই দেশবাসী ওনার প্লেনে উঠলো, উনি আমেরিকা যাওয়ার কথা বলে উনি পাকিস্তানে সবাই নামাই দিলেন। বাংলাদেশ একটা উদীয়মান ইমার্জিং একটা ইকোনমির দেশ, সেই দেশটাকে এখন পাকিস্তানের মতো ফকির বানাচ্ছে। বিদেশি বিনিয়োগ অলরেডি 62% নাই হয়ে গেছে। আমাদের এই যে 12ই ফেব্রুয়ারি যে একতরফা নির্বাচন করার চেষ্টা করছে, তার মধ্য দিয়ে গণতন্ত্র জাদুঘরে চলে গেছে। ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিলের মাধ্যমে $2 বিলিয়ন রপ্তানি আজকে ঝুঁকির মুখে। নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্য দিয়ে 5টি বন্দর বিদেশিদের হাতে তুলে দিচ্ছে। বাংলাদেশের সব উন্নয়ন কার্যক্রম থমকে গেছে, কোনো উন্নয়ন কার্যক্রম নতুন করে শুরু করেনি, কিন্তু ইতিমধ্যেই $18 বিলিয়ন লোন নিয়ে ফেলেছে, এবং সেই লোনের টাকা হাওয়া হয়ে গেছে। লন্ডন প্রবাসী একজন অর্থনীতিবিদ আছে মামুনুর রশিদ, তিনি বললেন যে 200 বিলিয়ন মার্কিন ডলার তারা দেশ থেকে অলরেডি 17 মাসে পাচার করেছে। 200 বিলিয়ন ডলার, চিন্তা করা যায় মানে কি পরিমাণ ফ্রডকে এই মানুষ ক্ষমতায় বসিয়েছে, জোর করে মানুষের সাথে প্রতারণা করে তিনি এই কাজটা করেছে। এখন এই লোকটা ক্ষমতার থেকে তো যেতে চান না, কিন্তু তিনি ফেব্রুয়ারির ইলেকশনের পরে কি চলে যাবেন? এইটার আমরা যখন ডিগ ডাউন করছিলাম, তখন তার ব্যক্তি বিশেষ সহকারী প্রফেসর আলী রিয়াজ, সংবিধান বিশেষজ্ঞ না হয়েও সংবিধান সংস্কার কমিটিতে ছিলেন, লিড দিয়েছেন, আবার জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ছিলেন, ডক্টর ইউনূস সেটার সভাপতি ছিলেন। তো এখন আলী রিয়াজ একটা স্টেটমেন্ট দিয়েছেন, সেটা হলো যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনের পরে যারা নির্বাচিত হবেন তারা প্রথম 6 মাস গণপরিষদ সদস্য থাকবেন। সাধারণত কি হয়, ইলেকশন হয়, এমপি হয়, তারা শপথ নেয়, সরকার গঠন করে, একজন প্রধানমন্ত্রী হয়, মন্ত্রী পরিষদ হয়, বিরোধী দল হয়। এখানে সেটা হবে না, তখন যারা ইলেক্টেড হবে তারা গণপরিষদ সদস্য হবে। এই গণপরিষদ সদস্যদের কাজ হবে তখন এই জুলাই সনদের আলোকে সংবিধান সংশোধন করা, সংবিধান সংশোধন করে তখন সংবিধানের নিম্ন কক্ষ যারা নির্বাচিত হলেন এবং এই আনুপাতিক ভোটের হারে উচ্চ কক্ষ গঠিত হবে, এবং তখন তারা যাই সিদ্ধান্ত নিক সংবিধান সংশোধন সহ সেটা উচ্চ কক্ষে অ্যাপ্রুভ হইতে হবে, তারপর সেটা রাষ্ট্রপতির কাছে যাবে। এবং এখন এই আনুপাতিক হারে যেটা নেপালে হয়েছে, দেখা গেল ছোট ছোট পার্টি বা জামাত টামাত যারা বিরোধী দলে থাকে, এরা উচ্চ কক্ষে এমন একটা সংখ্যা পায় যে তারা তখন পুরো সংসদটাই অস্থিতিশীল হয়ে যায়। সরকার একটা বিল পাশ করাতে যাচ্ছে, সেটা হচ্ছে না, তো একটা ক্যাওটিক সিচুয়েশনের মধ্যে হবে। তো এই 6 মাস ডক্টর ইউনূস কি ক্ষমতা ফেব্রুয়ারির ইলেকশনের পরে চলে যাবে? এই 6 মাস গণপরিষদ হলে ক্ষমতা কাদের হাতে থাকবে? এই 6 মাস ডক্টর ইউনূস তার উপদেষ্টা পরিষদ নিয়ে ক্ষমতায় থাকবে, তার মানে আগস্ট পর্যন্ত সে ক্ষমতা চালায় যাবে। তারপরে আবার নতুন কোনো ষড়যন্ত্র আসে কিনা সেটা আমরা বলতে পারছি না, কিন্তু অগস্ট পর্যন্ত যে সে ক্ষমতায় থাকতে চাচ্ছে, অগস্টের আগে যে সে ক্ষমতা ছাড়বে না, এটা মোটামুটি তার দিক থেকে নিশ্চিত হয়ে গেছে। এবং তার কিছু যে কোর উপদেষ্টা পরিষদ আছে, তারা মোটামুটি এই ষড়যন্ত্রটা করেছে, এবং এটাই আলী রিয়াজ মার্কেটে ছেড়েছে। এই কথা শোনার পরে আমার একটি সূত্র বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করেছিলেন, যে খুব গুরুত্বপূর্ণ এক নেতা, তিনি বলেছেন যে নির্বাচনটা শুধু হোক, যদি বিএনপি মেজরিটি নিয়ে ক্ষমতায় যায় তাহলে সর্বোচ্চ ডক্টর ইউনূসকে সময় দেওয়া হবে 10 দিন। এই 10 দিনের মধ্যে তিনি ক্ষমতা হস্তান্তর করে চলে যাবে সসম্মানে,
যদি সেটা না করে টালটু বাল্টু করে তাহলে তাকে পিছনে লাথি দিয়ে খেদানো হবে। তাহলে দেখা যাক নির্বাচনে কারা জয়লাভ করে, এবং যে কারণে ডক্টর ইউনূস বা আরো যারা আছে ষড়যন্ত্র করছে তারা কিন্তু বিএনপি যাতে ক্ষমতায় না আসতে পারে এই চেষ্টাটা করছে, সেটা নিয়ে আমি পরে কথা বলবো। তাহলে ডক্টর ইউনূসের এই ষড়যন্ত্রের ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। এই ঠাউট বাটপার পুরো জাতিকে বিশ্বের কাছে ছোট করতেছে। আরো অনেক আপত্তিকর কথা বলেছে সরকারি যারা সরকারি চাকরি করেন তাদের 5 বছরের বেশি চাকরি করা উচিত না, তাতে নাকি সৃজনশীলতা কমে যায়, 10 বছর পর পর নতুন করে শুরু করতে হয়। তো ডক্টর ইউনূস, আপনি গ্রামীণ ব্যাংকের এমডি কত বছর ছিলেন এবং আপনার অবসরের বয়স ছিল 65। আপনি তো 70 বছরে এইটা ছাড়তে চাননি, এবং এই পদ না ছাড়ার জন্য আপনি হাইকোর্ট পর্যন্ত ফাইট করেছেন। আপনি গ্রামীণ ব্যাংকের একটা এমডি পদ ছাড়তে পারেন নাই, আর আপনি নসিহত দিচ্ছেন যে সরকারের চাকরি কারো 5 বছরের বেশি করা উচিত না। এটা কি আমেরিকা? আপনারই একটা ইনোভেটিভনেস আছে, সৃজনশীলতা আছে, আর কারো কিছু নাই। বুঝতেই পারছেন খুঁচিয়ে ঘা কে করছে, কেন করছে, এবং যে ঠেলা বুঝতে হবে এখন সেটা কিভাবে সেই ঠেলাটা আসছে, এটাই নিয়ে এখনকার প্রতিবেদন। বাংলাদেশ ও ভারতের মধ্যে এখন এই মুহূর্তে যে সম্পর্ক, তা নিশ্চিতভাবেই ইতিহাসের সবথেকে তলানিতে থাকা সম্পর্ক। শুধু তাই নয়, একটি ভয়ঙ্কর জটিল সন্ধিক্ষণে সম্পর্কটা এসে দাঁড়িয়েছে। বাণিজ্য সীমান্তের বর্তমান ছবি, কূটনৈতিক সম্পর্ক, একটা অলিখিত অবরোধ বা তীব্র বাণিজ্যিক ও কূটনৈতিক চাপে এখন বাংলাদেশকে ফেলছে ভারত। কি হচ্ছে, কেন হচ্ছে, সেটা বিস্তারিত বলার দরকার পড়ে না, আপনারা জানেন। পরিস্থিতির যেন হঠাৎই ভীষণভাবে অবনতি হয়েছে। অবনতি এমন জায়গায় পৌঁছেছে যে বাতাসে ভাসছে এমন জল্পনা শুধু অর্থনৈতিক বা অবরোধ বা কূটনৈতিক বার্তা দেয়া নয়, ভারত হয়তো অন্য কিছু করতেও চলেছে। কিন্তু কেন পরিস্থিতি হঠাৎ এতটা খারাপ হয়ে গেল? এটা ঠিক যে ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতায় বসার আগে থেকেই ভারত বিরোধিতাকে তার হাতিয়ার করে চলেছে, কিন্তু সেটা তো নতুন কথা নয়। সেই 2024-এর আগস্ট থেকেই তো এটা চলছে। তো এখন এমন কি হলো নতুন করে যে ভারত তার হাই কমিশন, ডেপুটি হাই কমিশনগুলোর কর্মচারীদের পরিবারদের সরিয়ে নিয়ে এলো, কর্মী সংকোচন করছে, মানে যাকে বলে এখন একটা স্কেলিটন সার্ভিসের জায়গায় নিয়ে চলে যাচ্ছে ভারত তার হাই কমিশন এগুলো এবং ডেপুটি হাই কমিশনগুলোকে। এছাড়া রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে প্রকৌশলীদের তুলে নিয়ে এলো গোপনে, অথচ এই বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার কর্পোরেশন, এদের মিলিত একটা চুক্তি অনুযায়ী মিলিত একটা বিদ্যুৎ কেন্দ্র এটা। কেন এরকম করলো ভারত? এমন কি হলো যে সেখানে তার কর্মচারীদের সংখ্যাও কমিয়ে নিয়ে আসছে? কি এমন হলো এটা? তারপরে শুধু তাই নয়, দেখুন খবর আমি গতকাল বলেছি, রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেকে, যেটা ভারতের এনটিপিসি এবং বাংলাদেশ পাওয়ার বোর্ডের তাদের মিলিত প্রজেক্ট, সেই প্রজেক্ট থেকে প্রকৌশলীদের, উচ্চপদস্থ ইঞ্জিনিয়ারদের তুলে নিয়ে এলো হঠাৎ, কাউকে কিছু না জানিয়ে। সীমান্তে চূড়ান্ত যুদ্ধ প্রস্তুতি তো আগেই তুঙ্গে উঠে আছে। বাংলাদেশের ওপর অর্থনৈতিক অবরোধ আরও কড়া করে তুলছে দিনকে দিন। খবর পাচ্ছি যে বাংলাদেশে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, খাদ্যদ্রব্য রপ্তানি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার রাস্তায় হাঁটছে ভারত। এই বাণিজ্য বন্ধ যেমন সরকারি তরফ থেকে করা হচ্ছে,
তার চেয়ে বেশি হচ্ছে বেসরকারি ও বিজেপির দলীয় স্তরের চাপে। কিন্তু মূল প্রশ্নটা দাঁড়াচ্ছে, যখন নির্বাচন আর মাত্র কয়েকটা দিন দূরে, নতুন সরকার ক্ষমতায় আসার মুখে, তখন কয়েকটা দিন অপেক্ষা কেন করলো না ভারত? অপেক্ষা তো করতে পারতো যে বিএনপি আসুক ক্ষমতায়, কিংবা জামাত আসুক, কিংবা অন্য যে কেউ, কিংবা মিলিজুলি যেটাই হোক না কেন, সের জন্য তো অপেক্ষা করতে পারতো ভারত। এর উত্তরে যা বলার তা হলো যে নির্বাচন হতে যাচ্ছে 12ই ফেব্রুয়ারিতে, সেই নির্বাচন আদৌ নতুন সরকার গড়ার নির্বাচন কিন্তু নয়। এই নির্বাচন প্রায় পুরোটাই চোখে ধুলো দেওয়ার নির্বাচন। গণভোট নামে যে বস্তুটির পক্ষে ম্যান্ডেট জোগাড় করা এই নির্বাচনের মূল লক্ষ্য, সেটা হয়ে গেলেই নির্বাচনের বাকি অংশটা, অর্থাৎ সংসদ গঠন, মোটামুটি অর্থহীন হয়ে যাবে। কারণ যে পরিস্থিতিতে বাংলাদেশের সংবিধান বর্তমানে রয়েছে, সেই সংবিধানে প্রধানমন্ত্রীর ক্ষমতা সবথেকে বেশি, কিন্তু ওই গণভোটের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরিত হয়ে যাবে রাষ্ট্রপতির কাছে, এবং রাষ্ট্রপতি হয়ে যাবেন কে? স্বয়ং ইউনূস। সেটাই কিন্তু হচ্ছে ব্লু প্রিন্ট, এবং সেই ব্লু প্রিন্ট অনুযায়ী এই নির্বাচনটা হচ্ছে। জুলাই সনদের পক্ষে গণভোট পড়লে, অর্থাৎ হ্যাঁ ভোট যদি সংখ্যাগরিষ্ঠ হয়, তাহলে জুলাই সনদ গৃহীত হয়ে যাবে। আর সেই সনদ অনুযায়ী দেশের সংবিধানে কতগুলো সংশোধন হবে জানেন? 80টারও বেশি সংশোধন হবে। 80 সংবিধান কোথায় গিয়ে দাঁড়াবে, কি পর্যায়ে থাকবে বুঝতে পারছেন? রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতার খোলনলচে পুরো পাল্টে যাবে। আর এই জুলাই সনদ গ্রহণ যে নির্বাচনের আগেই কেবলমাত্র ঘোষণার অপেক্ষা, সেটা বাংলাদেশের মানুষের কাছে ইতিমধ্যে প্রকাশ হয়ে গেছে। ব্যালট পেপার কেলেঙ্কারি এবং কিভাবে ভোট দখল করা হবে, কিভাবে জালিয়াতি করা হবে, সেই ব্যালট পেপার কেলেঙ্কারি যে কেবলমাত্র বিএনপি এবং অন্যান্য বিরোধীদের অভিযোগ মাত্র নয়, অভিযোগে যে যথেষ্ট সারবত্তা আছে, সেটা তো নির্বাচন কমিশন মোটামুটি মেনেই নিয়েছে। সুতরাং নির্বাচনের পর নতুন সরকারের অপেক্ষায় ভারত বসে থাকলে সেটা ফালতু দিন কাটানো হবে। তাছাড়া ইউনূস সরকারের মতো একটা অনির্বাচিত স্টপ গ্যাপ অন্তর্বর্তী সরকারের অতি সাম্প্রতিক কাজকর্ম দেখে আপনার কি মনে হচ্ছে যে এই সরকার নির্বাচনের পর নতুন সরকারের হাতে ক্ষমতা তুলে দিয়ে চলে যাওয়ার জন্য তৈরি? এরকম যদি আপনি ভেবে থাকেন, তাহলে একদম ভুল ভাবছেন। ইউনূস সরকারের দুটি সিদ্ধান্ত, বহু সিদ্ধান্তের মধ্যে থেকে দুটি সিদ্ধান্ত যা গত 3-4 দিনে নেওয়া হয়েছে, তার দিকে একবার আপনার নজর দিতে অনুরোধ করছি। প্রথম ঘটনাটি হলো ভারতের সঙ্গে ইন্ডিয়ান ইকোনমিক জোন IEZ এই চুক্তি বাতিলের ঘোষণা। 2015 সালে শেখ হাসিনার সাথে নরেন্দ্র মোদীর করা এই চুক্তিতে, ভারতের সাথে হওয়া এই চুক্তির আওতায় ছিল চট্টগ্রামের মিরসরাই এবং বাগেরহাটের মংলায় বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি, বিশেষ স্পেশাল ইন্ডিয়ান ইকোনমিক জোন। তবে 2026 সালের 26 জানুয়ারিতে বাংলাদেশের সরকার এই পরিকল্পনা থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে, যেখানে ইন্ডিয়ান ইকোনমিক জোন হওয়ার কথা ছিল, সেখানে এখন চীন ও পাকিস্তানের সহযোগিতায় একটি প্রতিরক্ষা শিল্প পার্ক বা ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি হবে, যা সামরিক সমস্ত সরঞ্জাম তৈরি করবে। গোলা বারুদের সংকটের কথা মাথায় রেখে নাকি বাংলাদেশ এখন নিজের সুরক্ষায় আত্মনির্ভরশীল হতে চায়। এখানে মূলত
সামরিক সরঞ্জামের খুচরো যন্ত্রাংশ, কামানের গোলা, ট্যাঙ্ক, এক্সেল এবং বিভিন্ন ধরনের গোলা বারুদ তৈরির পরিকল্পনা করেছে ইউনূস সরকার। মিরসরাইয়ের এই প্রকল্পে পাকিস্তানের কারিগরি সহায়তা বা যৌথ বিনিয়োগ থাকছে। দ্বিতীয় ঘটনা বা ঘোষণাটা হলো, বাংলাদেশ চীনের সাথে সামরিক ড্রোন তৈরির একটি চুক্তি সই করেছে। গত 27শে জানুয়ারি বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিইটিসি ইন্টারন্যাশনালের মধ্যে ড্রোন তৈরির কারখানা ও প্রযুক্তি হস্তান্তরের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় বগুড়ায় একটি নতুন বিমান ঘাঁটিতে উন্নত মানের ড্রোন তৈরি ও সংযোজন কারখানা মানে অ্যাসেম্বলি তৈরির কারখানা স্থাপন করা হবে। এখান থেকে কোন ধরনের ড্রোন তৈরি হবে? মূলত মিডিয়াম অ্যালটিটিউড লং এন্ডিওরেন্স বা মেল এবং ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা VTOL ড্রোন তৈরি হবে। এই ড্রোনের সাথে মিল খুঁজে পাওয়া যায় ওই যে তুরস্কের বাইরাক্টারের। এই ড্রোনগুলো কেবল নজরদারি নয়, বরং আকাশপথে আক্রমণ এবং লজিস্টিক সহায়তায় দিতে সক্ষম। ভারত তাহলে কেন উদ্বেগের কারণ? ভারতের কেন? কারণ বগুড়ার যে ভৌগোলিক অবস্থান ভারতের জন্য অত্যন্ত সংবেদনশীল। এখান থেকে ভারতের শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেক, যা ভারতের মূল ভূখণ্ডের সাথে উত্তর পূর্বাঞ্চলকে যুক্ত করেছে মাত্র 22 কিলোমিটার চওড়া একটি ভূখণ্ড দিয়ে এবং প্রায় 80 কিলোমিটারের মতো লম্বা, সেই ড্রোনের রেঞ্জের মধ্যে এই এলাকা আছে। ভারত মনে করছে চীনের কারিগরি সহায়তায় তৈরি এই ড্রোনগুলোর মাধ্যমে বাংলাদেশ সীমান্ত ভারতের আভ্যন্তরীণ সামরিক গতিবিধির ওপর চীন পুরো নজরদারি চালাতে পারে। ভারতের বিশ্লেষকদের মতে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দমনে ভারতের যে কৌশলগত সুবিধা ছিল, এই ড্রোনের অনুপ্রবেশ তা বিঘ্নিত করবেই। বলা বাহুল্য, এই ড্রোন বাংলা সরকারের সহযোগিতায় সে দেশের সন্ত্রাসবাদীদের হাতে পৌঁছতেও দেরি হবে না। যারা বলছেন যে বাংলাদেশের অধিকার আছে নিজের দেশের মাটিতে যে কোনো শিল্প, যে কোনো কারখানা তৈরি করার সার্বভৌম অধিকার আছে তাদেরকে পাল্টা বলা যায়, এই অধিকার কোনো অধিকারই সার্বভৌম হয় না। আমি আমার বাড়িতে লাশ কাটা ঘর তৈরি করতে পারি না। আমার প্রতিবেশীদের আপত্তি করার অধিকার আছে এবং সেই আপত্তিকে তারা তাদের ক্ষমতা অনুযায়ী প্রতিবাদ ও প্রতিরোধের জায়গায় নিয়ে যেতেই পারে, আর ভারত সেটাই করছে। একবার প্রশ্ন করুন তো, 3 দিকে ভারত দিয়ে ঘেরা বাংলাদেশ কার বিরুদ্ধে যুদ্ধের এই প্রস্তুতি করছে? আপনাদের হয়তো একটু ইতিহাসের দিকে পেছন দিকে ফিরে তাকিয়ে খোঁজ করলে দেখতে পাবেন মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি বলেছিলেন, আমাকে তো ভারত ঘিরে রেখে দিয়েছে, আমি কার সাথে যুদ্ধ করব? কারোর সাথে আমার যুদ্ধ করার দরকার নেই। আমার সামরিক বাহিনী নামমাত্র থাকলেই হলো, আমি আমার দেশকে সেই টাকা দিয়ে উন্নয়নের পথে নিয়ে যাব। তো সেই প্রশ্নটা এখন করা যায় যে 3 দিকে ভারত দিয়ে ঘেরা বাংলাদেশ কার বিরুদ্ধে যুদ্ধ প্রস্তুত করছে? আর একটা দিকে তো বেশিরভাগটাই আছে বঙ্গোপসাগর, নিশ্চয়ই পাকিস্তান বা চীনের বিরুদ্ধে নয়, ভারতের বিরুদ্ধে। সুতরাং ভারতকে এতদিনে বিষয়টা গুরুত্ব নিয়ে দেখতে হচ্ছে এবং দেখতে হবে। এবার সেটাই করতে চলেছে ভারত, এটাই বিশ্লেষকদের অনুমান। এবার শুধু অর্থনৈতিক অবরোধ বা কূটনৈতিক প্রতিবাদ করে বসে থাকবে না ভারত। এই যে একে একে বন্ধ করে দিচ্ছে বাংলাদেশের সঙ্গে যোগাযোগের সব রাস্তা, এর পেছনে আরও বড় উদ্দেশ্য আছে ভারতের। সেই উদ্দেশ্য নির্দিষ্ট কিছু এলাকায় ঝটিতি কোনো সার্জিক্যাল স্ট্রাইক হতে পারে, কিংবা তার চেয়ে বড় মাপের অপারেশন সিন্দুরের মতো
আক্রমণ হতে পারে। শোনা যাচ্ছে অপারেশন সিন্দুরে ভারত জঙ্গি ঘাঁটিতে পাকিস্তানে আক্রমণ করলে আসিম মুনিরের সেনা তারা আবার প্রত্যাঘাত করে ভারতে এবং জঙ্গি ঘাঁটি তো ভারতে নেই, সুতরাং ভারতের অন্যান্য জায়গায় তারা আক্রমণ করতে আসে। তা বাংলাদেশেও নাকি পাকিস্তানের আসিম মুনিরের মতো মোহাম্মদ ইউনূসও নাকি প্রত্যাঘাতের কথা ভেবে রেখেছেন। এই ভেবে রাখাটা কি জানেন? এই ভেবে রাখাটা বলতে হবে বিনাশকালে বিপরীত বুদ্ধি। বলবেন কিনা ভেবে নিন, আপনার মতামত দিন এখানে। আর আমাদের এই চ্যানেলকে আপনার সাবস্ক্রাইব করুন, এইটাই অনুরোধ। ধন্যবাদ।